নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র 2009 সালের ডিলিমিটেশনের পরে এই লোকসভা কেন্দ্রের তৈরি হয় এবং সাবেকি যে বর্ধমান, দুর্গাপুর এবং কাটোয়া এই তিনটে লোকসভা ছিল, সেই তিনটে সাবেকি লোকসভা ভেঙে নতুন করে তৈরি হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এবং এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার ভোটার প্রায় 16 লক্ষ। এই 16 লক্ষ ভোটার এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন 24-এর নির্বাচনে। এবং লোকসভা নির্বাচনের আগে এখানকার মানুষজন তারা তাদের সমস্যা, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুযোগ সুবিধা সব নিয়ে কথা বলবে আজ নেতা নয় জনতায়। সামনে নির্বাচন, কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট দেব যাতে উন্নতি হয়, যাতে সরকার ভালো হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী ভালো চাই, যারা দেশে উন্নতি করবে, আমাদের সবার উন্নতি করবে, এইরকম। আপনি বলছেন উন্নতি করবে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি তো ইতিমধ্যেই বলছেন, অলরেডি বলে ফেলেছেন আচ্ছে দিন। হ্যাঁ, মোদিকে আমার পছন্দ, উনি ভালো। এখন প্রধানমন্ত্রীর যোগ্য লোক কোথায়? এই জন্যই মোদিকে আমার স্পেশালি পার্সোনালি পছন্দ। সামনে আরো একটা নির্বাচন, লোকসভা নির্বাচন, বর্ধমান দুর্গাপুর বরাবরই ব্যতিক্রমী। বর্ধমান দুর্গাপুরের ভোটার আপনি, তো এবার কি ইস্যুতে ভোটটা দেবেন, কি কি মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, একটা পরিষ্কার মাথায় রাখা হচ্ছে যে এই যে লোকসভার নির্বাচন, এটা হচ্ছে যে আমাদের যেখানে আইন প্রণয়ন করা হয়, মানে আইনসভার ভোট। সেই আইনসভার ভোটে আমি যে সমাজের প্রতিনিধিত্ব করি, মানে যুব সমাজের প্রতিনিধিত্ব যারা বলি, তাদের অবস্থা এখন সব থেকে বেশি খারাপ। কাজ নেই, কারখানা একের পর এক বন্ধ হচ্ছে। এই যে আপনার পাশে দাঁড়িয়ে বলছিলেন, সত্যি তো কর্মসংস্থান আজকের দিনে একটা বার্নিং ইস্যু, জ্বলন্ত একটা সমস্যা আমাদের কাছে। দেশে বলুন, রাজ্যে বলুন, চাকরি বাকরির যা হাল, মানে এটা কি ভাবায় কখনো? নিশ্চয়ই ভাবায়। আজকে যুব সমাজ দাঁড়িয়েছে, যারা কলেজ পাস করেছে, যারা স্কুল থেকে পাস করে বেরিয়ে এসছে। আমাদের এখানে কিছুদিন পরে হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এসসি, সিবিএসসি, আইসিএসসি বোর্ডের রেজাল্ট বেরোবে। এই যে ছেলেমেয়েরা কলেজে পড়াশোনা করে বেরিয়ে আসার পর একটা চিন্তা ভাবনা আছে কি আমরা আগে গিয়ে ইঞ্জিনিয়ার হব, ডক্টর হব, সায়েন্টিস্ট হব, বিভিন্ন রকম হবে। সে জায়গাটা তৈরি হচ্ছে না। আমরা যাকে ভোট দিব, আমরা যাকে ভোট দিয়ে নিয়ে আসছি, তারা সেই চিন্তা ভাবনা এখন করছে না। এখন তারা শুধু চিন্তা ভাবনা করছে ধর্মের মধ্যে রাজনীতি নিয়ে আসছে, রাজনীতি নিয়ে ধর্মটাকে মিশে দিচ্ছে, ধর্ম দিকে রাজনীতিকে নিয়ে আসছে। কেউ বলছে নাকি কালকে যে যুব সমাজ বেরিয়ে আসবে, যে 20 বছর, 22 বছর, 23 বছর পাস আউট করে যে ডিপ্লোমা হাতে নিয়ে বেরিয়ে আসবে, তার কি হবে? ভোটের মুখে রাম মন্দির, কি মনে হয় প্রভাব পড়বে? না, রাম মন্দিরের প্রভাব নাই। দেখুন, সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের রুটি। আজকে বেকারত্ব যেভাবে দিনের পর দিন বৃদ্ধি পেয়েছে, উনি তো বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি প্রতিশ্রুতি, আজ তো 10 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত হিসাব অনুযায়ী তো 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। কোথায় হচ্ছে? একটার পর একটা নতুন রাষ্ট্র তো লাভজনক কারখানাগুলো দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে। বেকার ছেলেমেয়েরা কাজ কোথায় পাবে? যে আজকে যে গ্যাসের দাম যেভাবে বাড়ছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ভোটটা কাকে দেব, এই চিন্তাটা প্রথমে মাথায় আসে। রাজ্যকে দেব না আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো, কাকে দেবো? দুজনেরই তো অবস্থা একই রকম আমরা দেখছি। আজকে সাধারণ মানুষের কথা এটা চিন্তা করে না, ভাবেই না। খালি ভোটের সময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। আদতে কিছুই হচ্ছে না। এত প্রাইস হাইক হচ্ছে, মানে এটা কি কোনোভাবে ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে, কারণ সাধারণ মানুষ, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, প্রতিটা মানুষ হচ্ছে সংসার তো প্রত্যেকেই চালায়, তারা তো বুঝতে হয় সোর্স অফ ইনকাম বাড়েনি, আয় কারো ক্ষেত্রেই আয় বাড়েনি। যে বিষয়টা উনি বললেন যে ইনকাম বাড়েনি, রোজগার বাড়েনি, উপার্জন সেই একই পর্যায়ে রয়ে গেছে, কিন্তু দেশের জিডিপি সেটা তো বেড়েছে। তাহলে এই অবস্থা কেন? দেখুন, আমাদের বিশেষ করে যারা খেটে খাওয়া গরিব মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা কৃষক, শ্রমিক, যারা মেহনতি মানুষ, যারা অসংগঠিত শিল্প বিষয়ে কাজ করে, তাদের জিডিপি জিনিসটা কি খায় না মাথায় দেয়, তারা কিন্তু তাদের কাছে কোনো এটা মাইনে রাখে না। অ্যাকচুয়ালি জিডিপি কীভাবে বেড়েছে আপনারা বুঝতে পারছেন। আজকে ইলেকট্রাল বন্ড যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করছে, যে দুর্নীতি একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর দুর্নীতি। এই দুর্নীতি যতক্ষণ পর্যন্ত শেষ না করা যাবে, সমূলে উৎপাটিত না করা যাবে, ততক্ষণে আমাদের দেশের জিডিপি কি বাড়লো কি কমলো তাতে কিছু মাইনে রাখবে না। এই উনি বলছিলেন যে দুর্নীতির কথা, নতুন প্রজন্মের যারা ভোটার, এটা ভাবায় কখনো? একটা জেনারেশন ধ্বংসের মুখে আছে। আপনারা তো পুরোনো দিন দেখেছেন, তো
এখনকার দিনে যখন এগুলো দেখেন তখন ভোট দেওয়ার সময় এগুলো মাথায় কাজ করে? এখন ভোট দিতে গেলে ভাবতে হয় যে ভোটটা দেওয়া উচিত কিনা এদের। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, যার উপর দাঁড়িয়ে একটা দেশ দাঁড়াতে পারে। কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, কেন্দ্রে হলো গৌরীকরণ, আর এখানে তো সব শিক্ষাটাই চুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে, শুনতেই পাচ্ছে। মানুষ হয়তো পরিবর্তনটা চেয়েছিল আর একটু উন্নততর উঠতে, কিন্তু দেখা গেল যে আজকে আমরা যদি ধরি আজ 12 বছর 13 বছরের যে পরিবর্তনটা আমাদের চোখের সামনে এসেছে, এই পরিবর্তনের জন্য কিন্তু মানুষ কিন্তু ভোট দেয়নি। স্বাস্থ্যসাথী কার্ড বা অন্যান্য সরকারি প্রকল্প, এগুলোর উপযোগিতা বা উপকারিতা পান আপনারা? মানে আইওয়াস হয় না, কে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম গেট 1 বাই 2 গেট 1 ফ্রি, কিন্তু ওই বাই 1টা যেটা ফ্রি সেটাও যেমন দামটার মধ্যে ধরা থাকে, তেমনি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারটা সবচেয়ে বড় জিনিস হয়ে গেছে। কি নিয়ে গেলেই প্রথমে ভর্তি তো নিয়ে নেবে, তারা বলে এটা চিপ চলছে না, এটা অর্ডার আসেনি। ভোটের মুখে আমরা দেখলাম গ্যাসের দাম কিছুটা হলেও কমানো, এটা কি রিলিফ না ভোটের চমক, কি বলবেন? ভোটের চমক, আর একদম ভোটের চমক, অন্য কোনো কিছু না, ভোটের চমক। প্রতিদিনের যে দিন গুজরানের যে কাজকর্ম, সেটা যদি রুজি রোজগার যদি না বাড়ে তাহলে সাধারণ মানুষ শেষ। এবং শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হবে, রুজি রোজগারের জায়গা করতে হবে। আমাদের মূল দাবি যে দুর্গাপুর ইন্ডাস্ট্রি এলাকাকে, কারখানাগুলোকে নতুন করে তৈরি করতে হবে, নতুন করে পুনর্জীবন করতে হবে, পুরনো কারখানাগুলোকে বিক্রি করা যাবে না। আমরা বিগত দিনেও দেখেছি যে ভোটের আগে দাম কমিয়ে দেওয়া, তারপরে অ্যাবসার্ডভাবে দাম বাড়িয়ে দেওয়া, ভোটের যে খরচা সেটা ওঠানো। এই যে সিএএ হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? 100%। এখন তো ওরা বলছে যে সিএ লাগু করে দিয়েছে, এবার সিএ লাগু করে এবার আপনি তো দেখছেন তো, সিএ লাগু করে দেওয়ার পর মাতুয়াদের একটা অংশ বিক্ষুব্ধ প্রচন্ড। যেটা সিএতে বলা হচ্ছে, যারা বাংলাদেশ, যারা পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু, যারা আক্রান্ত হয়েছে সেই সমস্ত মানুষকে, হ্যাঁ, বিশেষ করে যারা হিন্দু তাদেরকে, মুসলিমরা অনেক আক্রান্ত হয়েছে অনেক জায়গায়, তাহলে তারা কেন এর আওতায় আসবে না? তারা নাগরিকত্ব কেন পাবে না? বর্ধমান দুর্গাপুরের মানুষ তারা কেমন সাংসদ চান? ভোট দেব স্বচ্ছ ভাবমূর্তি দেখে, অবশ্যই ভোট দেবো বিজেপিকে এবং দিলীপ ঘোষকে। সাংসদ যাতে আমাদের যে এখানে এই যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো রয়েছে, যেরকম ধরুন এমএমসি, ডিওজিএল, এইগুলো যাতে খোলা যায়, সাধারণ লোক যাতে খুলে তারা যাতে অন্তত চাকরিটা করতে পারে, কিছু পয়সা রোজগার করতে পারে। যে সাংসদ হচ্ছে দুর্গাপুরের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে সংসদ ভবনে কথা বলবে, আইনসভাতে আইন তৈরি করে দুর্গাপুর শিল্পাঞ্চলকে রক্ষা করার চেষ্টা করবেন, তাকেই হয়তো ভোট দেওয়ার কথা বলবো। পরিযায়ী পাখির মতো পরিযায়ী কাউকে চাই না, লোকাল স্থানীয় লোককে চাই, এবং যিনি সংসদে গিয়ে লড়াইটা করবেন দুর্গাপুরের জন্য। যে এখানকার আওয়াজটাকে সাংসদদের জোর করে তুলবে, কে এখানে এমএমসি কারখানা চাই, এখানে ডিএসপি আধুনিকরণ চাই, এলও স্টিলকে আধুনিকরণ চাই, এখানকার যুবক যুবতী যারা বেকার বসে আছে তাদের চাকরি চাই, আমাদের তার পক্ষে আমাদের ভোট হবে। আমার ভোট, আমার ব্যক্তিগত রায়, আমার ব্যক্তিগত ভোট স্বীকৃতি ঘোষার, ডক্টর স্বীকৃতি ঘোষারকে। যাকে নির্বাচন করব সে অন্তত আমার এই যে এরিয়ায় আমরা বাস করি বা যে এরিয়া থেকে নির্বাচিত হবে সেই এরিয়া সম্বন্ধে জানতে চাইবেন, সেখানকার অভাব অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে দিল্লির দরবারে অন্তত উপস্থাপন করবে এবং সেখান থেকে আদায় করার চেষ্টা করবে। সেই ধরনের ব্যক্তিত্বকে আমরা চাই। শিল্প শহর দুর্গাপুর, তাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষ তারা কাজের মানুষ চান। যারা এখান থেকে যিনি সাংসদ নির্বাচিত হবেন তিনি দিল্লির দরবারে গিয়ে বর্ধমান দুর্গাপুরের সমস্যার কথা বলবেন, বর্ধমান দুর্গাপুরের ভোটারদের জন্য, মানুষের জন্য সেখান থেকে তাদের দাবি দাওয়া ছিনিয়ে আনবেন, এমন সাংসদ চান। এবার বর্ধমান দুর্গাপুরে ত্রিমুখী লড়াই, একদিকে তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, অন্যদিকে বিজেপির দিলীপ ঘোষ, আরেকদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী সুকৃতি ঘোষাল। ত্রিমুখী লড়াইতে বর্ধমান দুর্গাপুর কোন দিকে রায় দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু এইদিকে সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে পারাদীপ আজ এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।
নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি, আর আরও একবার উত্তর কলকাতা। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। তার কারণ একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাপস রায়। উত্তর কলকাতা ভোট মানে তো তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজনেই এক দলে ছিল কয়েক মাস আগেই। এখন দুটো দল মুখোমুখি লড়াই, ব্যক্তিগত আক্রমণও রয়েছে। মানুষ, এই অঞ্চলের মানুষ হিসেবে লড়াইটা কীভাবে দেখেন বলুন তো আগে। দেখুন, তাপসদা তো আমাদেরই ঘরের ছেলে। তাপসদার নেতৃত্বে আমরাও অনেকদিন কাজ করেছি। তাপসদা আমাদের সাথে নিয়ে আমরা তাকে মিস করি ঠিকই, কিন্তু তাপসদা কী কারণে মনোমালিন্যতে এক জায়গায় গেছে, আমরা চাই তাপসদা যাই করুক, হারুক জিতুক যাই করুক, আমাদের কাছে আবার ফিরে আসবে। ও মানে নিশ্চিত আবার ফিরে আসবে? হ্যাঁ হ্যাঁ, হারলেও আসবে, জিতলেও আসবে। জিতলেও আসবে, হারলেও আসবে। তাহলে গেলেন কেন? ওনার কি যত রাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়? একটা বড় সংসারে, আপনারা ঠিকই বলছেন, বড় সংসারে একজন বা দুজনের ওপরে রাগ করে উনি গেছেন, কিন্তু আমরা আরো অনেকেই ছিলাম যারা তাপসদাকে ভালোবাসতাম। একজন দুজনের ওপরে রাগ করে ওনার ছাড়াটা ঠিক হয় না। যত রাগ সুদীপ বন্দ্যোপাধ্যায়, একজন বা দুজনের ওপর বলছি, একদম একজন বা দুজনের ওপরে রাগে ওনার যাওয়াটা, এতগুলো মানুষ ওনাকে ভালোবাসে, সেটা ভাবা দরকার ছিল। উনিও কি এমপির টিকিট এক্সপেক্ট করেছিলেন? সেটা ওনার এক্সপেকটেশন হতে পারে, আমি তো জানি। দেখুন, সবাইকারই একটা ইচ্ছে থাকে, কুজোরও তো সোজা হয়ে শুধু ইচ্ছে করে, ইচ্ছে সবাইকারই থাকে, ওনারও থাকতে পারে। লড়াই কি হাড্ডাহাড্ডি? অবশ্যই না, এই তাপসটা সুদীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দুজনেই আমাদের লোক, লড়াই হচ্ছে তো হাড্ডাহাড্ডি তো। তুই তৃণমূল বনাম তৃণমূল লড়াই? হ্যাঁ একদম তাই তো। কংগ্রেসের হাল কিরম এখানে? কংগ্রেস এখানে কি বলি বলুন তো, কংগ্রেসের হাত ধরেই তো সবাই আমরা রাজনীতি করেছি। কংগ্রেসের শূন্য বা মাইনাসে চলে গেছে, এই জায়গাটা বলতেই আমাদের খুব কষ্ট হয়। আর আমি এখনও নিজে ব্যক্তিগতভাবে মনে করি, বাংলার লড়াই, ভারতবর্ষের লড়াই যদি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হবে। এটা আমার ব্যক্তিগত মত। কোনো আঞ্চলিক দল দিয়ে অন্তত বিজেপির মতো দলকে, সর্বভারতীয় দলকে ফেস করা সম্ভব না। এখানকার নেতা তাপস রায় জার্সি চেঞ্জ করেছেন, তিনি প্লেয়ার ভালো না? তাপস রায় আমার হিসাবে, আমার দেখা কোনোদিনই প্লেয়ার ভালো ছিলেন না। ওনার বদলে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তিনি অনেকটা ভালো, অনেক কাজ করেন। যখন ডাকি তখনই পাই, সুদীপ দাকে আবার চাই। আবার দেখলাম অন্য জায়গায় লেখা রয়েছে এবার উত্তরের রায় তাপস রায়। এটা লেখা, এটা বলার কথা, এটা বলতেই পারে। এখন তো মানে হাওয়া, একটা হাওয়া, এই একটা জোরে হাওয়া আসলে এই ঝড় উঠেছে নাকি, এটা হতেই পারে, কিন্তু আদতে সেটা তো যাওয়ায় তৃণমূলের ক্ষতি হয়েছে তো? কোথায় ক্ষতি হলো? না, জিজ্ঞেস করছি। না, কোনো ক্ষতি হয়নি। তাপস রায়কে এর আগেও দলের মধ্যে খুব একটা হেভি কিছু করতে দেখি। বিজেপির ভোট ব্যাংক তো এখানে খারাপ না, যথেষ্ট ভালো। 1900 ভালো ফল করেছে। না, বিজেপির ভোট ব্যাংক খুব ভালো বলতে খুব বেশি ভালো নয়, ঠিক আছে। তবে সত্যি কথা বলতে দেখুন, এখানে বিজেপির আগেও যেগুলো দেখেছি যে মানে ছিল না, কিন্তু ইদানিং দেখছি ভিতর বিজেপি কয়েকজন করছে এবং কিছুটা ভোট হয়তো বাড়তে পারে। সেটা কিন্তু আমি বলি। জিততে পারে বিজেপি? না, কখনোই জিতবে না। বিজেপি এই এলাকা থেকে কখনোই জিতবে না। আমজনতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এখানে কাজ করতে দেখছেন? অনেক কাজ করেছে। কি কাজ করেছেন বলুন, হিসাব দিন। 5টা কাজ এমপি ফান্ডে করেছেন, বলুন। কাজ করেছিল উনি, 5টা কাজ বলুন। জলের জন্য উনি টাকা দিয়েছেন, গাছ যে উন্নয়ন মানে গাছ যে লাগিয়েছে, বিভিন্ন গাছ যে লাগিয়েছেন, তাতে তো টাকায় গাছ লাগানো হয়েছে। গাছ লাগানো মানে গাছ না হলে আপনি বৃষ্টি হচ্ছেন, কি অবস্থা হচ্ছে দেশে, তাহলে 2 গাছ লাগানো উন্নয়ন, 2। আচ্ছা, আর 3টে নিকাশি করেছে তো, নিকাশি বিষয় করলেন 3, আর 2টো আর ফ্রেশ ওয়াটার যেটা করছে। আচ্ছা, ফ্রেশ ওয়াটার করেছে 4, আর লাস্ট আর করছে রাস্তা 5। হ্যাঁ, সব এমপি ফান্ডে হলো। হ্যাঁ, মানে এমএলএও কিছু দিয়েছে, তার মধ্যে টাকা দিয়েছে উনি, লাইটের জন্য টাকা দিয়েছে। উন্নয়ন হয়েছে মানে সাংঘাতিকভাবে উন্নয়ন হয়েছে। তারপরও তাপস রায় বললেন কিছুই হয়নি, চলে গেলেন। তাপস রায় কি বলছেন সে তাপস রায় বলতে পারবে। আমরা তৃণমূলে ছিলেন, উনি ছিলেন যখন ছিলেন তখন, এখন নেই, তখন এখন আমরা বলতে পারছি না। আমি বিজেপির হাল কি এই অঞ্চলে? না, আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি। তাপস রায় যখন চলে গেছেন তখন তৃণমূলের একটা অংশ তো নিশ্চয়ই গেছে। না, তৃণমূলে কেউ যায়। দাদা, গরম, রাতেও গরম আছে বলুন। হ্যাঁ, রাত্রে গরম। ভোটের গরম কেমন আছে উত্তর কলকাতায়? মোটামুটি দেখা যাচ্ছে। সুদীপ ব্যানার্জি আর তাপস রায়, লড়াইটা কেমন হবে বলুন তো? লড়াই একটু কন্টেস্টে চলবে আর আড্ডাআড্ডি। তাপস রায় তো লোকাল ছেলে। হ্যাঁ, লোকাল, প্রভাব আছে। হ্যাঁ, প্রভাব আছে। উনি চলে যাবে কি কিছু ভোট তৃণমূল থেকে বিজেপিতে গেল? যেতে পারে, এখন বলা মুশকিল। তাপস রায় ফাইট কতটা দেবে বলুন তো? তো 100, সেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেও তো কবছর ধরে জিতে আসছে, সেও মানে দুজনেই শেয়ানে লড়াই।
শেয়ানে শেয়ানে লড়াই, তাই তো? 100 ভার্সেস 100। গরম আছে? হ্যাঁ গরম আছে। আর ভোটের গরম কেমন? গরম দেখুন দুপক্ষেই গরম। ওরা চাইছে আমরা, আমরা চাইছি আমরা। আমরা বলতে গেলে টিএমসি চাইছে আমরা, বিজেপি চাইছে আমরা। কিন্তু এখানে যেভাবে উন্নয়ন সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, নয়না বন্দ্যোপাধ্যায় এমএলএ নেতৃত্বে যার উন্নয়ন হয়েছে, মানুষ উন্নয়নকে খুঁজবে, আপনাকে খুঁজবে। মানুষ যে জুড়ে থাকে যে উন্নয়নের সময় উন্নয়ন করবে না, শুধু ভোট ব্যাংকের সময় উন্নয়ন হয়ে থাকে, তাপস রায় গেল কেন? সে উনি বলতে পারবেন কি কেন গেল, সে উনি বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো। কি মনে তাপস রায় চলে যাওয়াটা ক্ষতি হলো তৃণমূলের? ক্ষতি আবার কিসের ক্ষতি? এখানে তো উনি কোনো পোস্টে ছিলেন না, উনি বড়নগরেই ছিলেন। এখানে মানুষের সঙ্গে যদি মিলেমিশে থাকতেন তাহলে মনে হতো কি আমার ক্ষতি হলো। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা 50 নম্বর ওয়ার্ড, যেটা সজল ঘোষের ওয়ার্ড, তো সেটা একটা বিজেপির ভোট ব্যাংক আছে। এবং বিধানসভা ফলভিত্তিক কতটা প্রভাব আছে? বিজেপির তো প্রভাব আছে, এই অঞ্চলে অবাঙালি ভোট অনেকটা। বিজেপির বেটার হতে পারে ফল? দেখুন এটা এখন মানুষ, সম্পূর্ণ মানুষের উপরে। এখন মানুষ যেটা চাইবে সেটা হবে। তাপস রায় চলে যাওয়ায় তৃণমূল কত লোক চলে গেল? তাপস রায় কোন কালে এখানে ছিল বলুন দেখিনি? যখন কাউন্সিলর ছিলেন তখন কি করেছে, তখন কি কাজটা হয়েছে? এটা কি দল চেঞ্জের পরই বলছেন? না না, দল চেঞ্জে পড়ে নয়, উনি আমাদের সবসময় দাদা আছেন। আমরা তাপস রায় বলেই কথা বলছি, এখনো তো তাপস রায় বলেই কথা বলছি। আমি তো আসতে পারেন মনে হয়। কোথায় যাবে, এখানেই আসতে হবে। সবাই তো গেছে আর এসছে, সবাই তৃণমূলেই এসছে। সবাই যাওয়া আসা সব সোতে ভাষা নাকি? সোতে ভাষা। তার ইচ্ছে হয়েছিল আমি এমপি হব, গেছি। এমপি হবে না, আবার দেখবেন আমাদের এখানে চলে আসবে। একটা ইচ্ছে ছিল বলুন। হ্যাঁ, 2011 সালে এই সরকার আসার পর গ্রাম বাংলায় বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের উন্নয়ন এবং সামগ্রিকভাবে মহিলাদের যে উন্নয়ন, সেটা মমতা ব্যানার্জির হাত ধরে। ভান্ডারটা উন্নয়ন, এটা তো 100 কি 5000% আমি বলবো এটা উন্নয়ন আছে বলুন। 100% মহিলা ভোট একদম 100-এ নয়, তৃণমূলের দিকে, একদম তৃণমূলের দিকে। 1000 টাকায়, 1000 টাকাটা নয়, গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে এই 1000 টাকাটা 1 কোটি টাকারও সমান। মোদি ম্যাজিক বলা হচ্ছে, বিভিন্ন পোস্টার দেখেছেন, লেখা আছে মোদি ম্যাজিক, মোদি গ্যারান্টি। আছে তো পোস্টার দেখেছেন তো? পেয়েছেন? না, আমি তো পাইনি। উত্তরের রায় তাপস রায় নাকি উত্তর আবার সুদীপদার হাতেই? উত্তরের রায় মমতা ব্যানার্জি। তাহলে ক্যান্ডিডেট কে? ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখবে তো দলকে, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেবে মানুষ। ব্যক্তি ফ্যাক্টর নয়? না, আমার কাছে ব্যক্তি ফ্যাক্টর নয়। লড়াই হাড্ডাহাড্ডি? হ্যাঁ, হাড্ডাহাড্ডি তো একটু আছে, তবে 80-20। ঘড়ির কাঁটা বলছে ঠিক রাত 8টা বাজে। নেতা নয় জনতা শেষ করার সময়, তাই আর সময় নেই। আজ এখানেই শেষ করছি, কাল দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেতা নয় জনতা। আর এই উত্তরের মানুষের রায় বলার দরকার আছে, আপনারা তো বুঝতেই পারছেন। টাটা।